এই 10-26-26 এই বস্তার সঙ্গে এর সম্পর্ক কি? এই 50 কিলো বস্তার মধ্যে 10% মানে 5 কিলো নাইট্রোজেন আছে, ফসফরাস 26% মানে, আর পটাশিয়াম 26% মানে 15-15-15-9 ব্র্যাকেটে এস, আর এখানে 10-26-26। এই 50 কিলো বস্তার মধ্যে কত কিলো মেশালে সব রেশিও সমান হবে? শুধুমাত্র 16 কিলো ইউরিয়া কিনে মিশিয়ে দিলেই তোমার সব রেশিও সমান হয়ে যাবে, 26-26-26-এ পরিণত হবে। গুঁড়ো সারটা এই পেঁয়াজ চাষে একদমই ব্যবহার করা যাবে না। ইফকোতে ইউরিয়া কেন দেয়া হলো এটা স্নেহাশিস বুঝিয়ে দিল। দাঁড়াও, এই আমার পেঁয়াজ ক্ষেত, এই মাটি ফেটে ফেটে গেছে, এইটা পেঁয়াজ রোপণের কতদিন পরে আমি জল সেচ দেবো? এর মধ্যে যদি বৃষ্টি হয়ে যায় কতদিন পরে জল সেচ আবার দেবো? প্রথম জল সেচের সময় কি সার দেবো? পেঁয়াজ চাষে কোন সারটা দেয়া যাবে বা কোন সারটা দেয়া যাবে না, প্রতি কাঠায় কতটা করে সার দেয়া হবে, প্রথম সেচের পর আবার কতদিন পরে জল সেচ দেব, এই সব কিছুই আলোচনা করব এই ভিডিওর মধ্যে। নমস্কার, আমি আপনাদের চাষি বন্ধু প্রভাকর। আজকে চলে এসেছি পেঁয়াজ চাষের সার প্রয়োগের ভিডিও নিয়ে। এনপিকে 10-26-26 এই কথাটার মানে কি একবার জেনে নিই। আমরা ব্যবহার করছি ভারত এনপিকে 10-26-26। প্রত্যেক চাষি জমিতে জল দেওয়ার আগে সার প্রয়োগ করছে। সেটা কী সার? এই এনপিকে সার। শুধুমাত্র আমরা নয়, পশ্চিমবঙ্গে যত চাষি আছে, হয়তো ভারতবর্ষের সব চাষি ব্যবহার করছে এই এনপিকে সার। এই এনপিকে এটা কি? এন হচ্ছে নাইট্রোজেন, পি হচ্ছে ফসফরাস, আর কে হচ্ছে পটাশিয়াম, আর এইটা হচ্ছে তার অনুপাত। এই পুরো 50 কেজির যে বস্তা, তার মধ্যে 10% আছে নাইট্রোজেন, 26% পটাশ, আর 26% ফসফরাস। এই নাইট্রোজেন হচ্ছে গাছের ডালপালা বৃদ্ধি করতে সাহায্য করে আর গাছপালা সতেজ আর সবুজ রাখে। এই ফসফরাস গাছের শিকড় বৃদ্ধি করে আর গাছকে মাটি আঁকড়ে রেখে দেয়। আর এই কে হচ্ছে পটাশিয়াম গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যাতে বাইরে থেকে হঠাৎ করে কোনো রোগ আক্রমণ না করে। তাহলে এবার আসি মেন টপিকে। এই 10-26-26 এই বস্তার সঙ্গে এর সম্পর্ক কি? এদিকে দেখো, এটা একটা 50 কিলোর বস্তা। এই 50 কিলো বস্তার মধ্যে 10% মানে এর মধ্যে 5 কিলো নাইট্রোজেন আছে, ফসফরাস 26% মানে আছে 13 কিলো, আর পটাশিয়াম 26% মানে 13 কিলো এর মধ্যে পটাশিয়াম আছে। তাহলে সব মিলিয়ে হলো 5-13-13, মোট 31 কিলো। তাহলে বাকি 19 কিলো কোথায় গেল? বাকি 19 কিলো হচ্ছে ফিলারটা কেন কাজে লাগে জানো? আমরা এইগুলো তো এক একটা যৌগ, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এগুলো তো আমি জমিতে ছড়াবো কী করে? এই জমিতে ছড়ানোর জন্য, এই দানা দানা করার জন্য বাকিটা ফিলার থাকে, যেটা হচ্ছে 19 কিলো। ওই 19 কিলো ফিলারের মধ্যে বাকি সব যৌগগুলো, সারগুলো মিশিয়ে টোটাল 50 কেজির বস্তাটা হয়েছে। দাঁড়াও, আর একটা জিনিস দেখায়, এটাও তো এনপিকে। আর আমার কাছে আর একটা বস্তা আছে, দেখো একই রকমের দেখতে, এটাও লেখা আছে এনপিকে, কিন্তু এর মধ্যে আসল দেখার বিষয় হচ্ছে এখানে রেশিওটা আলাদা, 15-15-15-9 ব্র্যাকেটে এস, আর এখানে 10-26-26। এই সারটা আমরা প্রথমবার ব্যবহার করি, এটা সুফলা সারের বস্তা। কিন্তু এখন এই টপিকটা নিয়ে আসছি না, এখন আমরা যে টপিকটা ছিলাম সেটাতেই ফিরে যাচ্ছি। এনপিকে এই সারটা ব্যবহার করার পরেও প্রত্যেক চাষি একটা অসুবিধা দেখে, যেটা হচ্ছে গাছের যে ডালপালা বৃদ্ধি একটু কম হয়, গাছপালা একটু সবুজ কম হয়। প্রত্যেক চাষিকেই আমার মতো নাইট্রোজেনের পরিমাণ একটু বাড়াতে হয়। এবার সেই নাইট্রোজেনের পরিমাণ কতটা বাড়াবো? সব চাষি কী করে, এই যে 26-26-10 রেশিও আছে না, এইটাকে পুরো সমান করতে চায়। অর্থাৎ 26-26-26 রেশিওতে নাইট্রোজেন ব্যবহার করলে তবে চাষের সারটা সুষম হবে। এই 10-26-26 রেশিও অনুযায়ী কিলোতে হচ্ছে 5 কিলো, 13 কিলো, 13 কিলো। আমাকে যদি পুরো সব সারটা সমান করতে হয়, তাহলে 5 কিলোটাকেও 13 কিলোতে আনতে হবে। খুব সহজ হিসাব। এবার তাহলে কি করতে হবে? আমাকে এই 5 কিলোর সঙ্গে 8 কিলো অ্যাড করেই 13 কিলো করে নিতে হবে। আমরা যে বাজার থেকে ইউরিয়া কিনি, সেটাই হচ্ছে নাইট্রোজেন সার। এবার তাহলে আমাকে বাজারে যেতে হবে, বাজারে গিয়ে 8 কিলো ইউরিয়া কিনে মিশিয়ে দিলেই 13 কিলো হয়ে গেল। কিন্তু ব্যাপারটা অতটাও সহজ নয়, কারণ আমরা বাজারের যে ইউরিয়া কিনে থাকি তার মধ্যে 46-50%, আমি 50%ই ধরে নিই, নাইট্রোজেন থাকে, আর বাকি 50% থাকে ফিলার। এখন আমি যদি এই সারের সঙ্গে 8 কেজি ইউরিয়া মিশিয়ে দিই, তাহলে আমি অ্যাকচুয়াল কত সার মেশালাম?
4 কিলো সার মেশালাম, তাহলে আমাকে 8 কেজি ক্ষতিপূরণটা করতে গেলে কি করতে হবে বলো তো? 16 কিলো সার এর সঙ্গে অ্যাড করতে হবে, 13 কিলো নাইট্রোজেন পূরণ হয়ে গেল। এবার আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিই। এটা 50 কিলো বস্তা, এই 50 কিলো বস্তার মধ্যে কত কিলো মেশালে সব রেশিও সমান হবে? 16 কিলো ইউরিয়া এখানে অ্যাড করে দিলেই সবার রেশিও সমান হয়ে যাবে। একদম সহজ হিসাব। যারা বস্তা কেনো, 50 কিলো বস্তা কিনলে তার সঙ্গে শুধুমাত্র 16 কিলো ইউরিয়া কিনে মিশিয়ে দিলেই তোমার সব রেশিও সমান হয়ে যাবে, 26-26-26-এ পরিণত হবে। ব্যাপারটা তাহলে জলের মতো ক্লিয়ার হয়ে গেল তো? এবার আসি সার প্রয়োগের প্রক্রিয়ায়, চলো। এই সকাল সকাল চলে এলাম এই পেঁয়াজ সেচের প্রস্তুতি নিয়ে। এই হলো জল সেচের পাইপ আর 1 বস্তা এনপিকে সার, আর এই ব্যাগের মধ্যে আছে ইউরিয়া। চলুন চটপট শুরু করে দিই, জমির মধ্যে ছড়িয়ে জল সেচ শুরু করে দেওয়া হবে। এইবার জমিতে ফিরে এলাম। প্রশ্ন হলো পেঁয়াজ রোপণের ঠিক কতদিন পরে প্রথম জল সেচ দেব? পেঁয়াজ রোপণের 20 থেকে 25 দিনের মাথায় প্রথম জল সেচ দিতে হয়, না হলে প্রথম সেচে সার দিয়ে জল দিলে তাড়াতাড়ি গাছের গ্রোথ আসবে। দ্বিতীয় প্রশ্ন হলো 20-25 দিনের মধ্যে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে প্রথম জল সেচ কখন দেবো? বৃষ্টি হয়ে গেলে আমাকে আবার ওই মাটি শুকনো হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। প্রথম জল সেচে যে সারটা প্রয়োগ করতাম তাহলে সেটা কখন দেবো? যেহেতু 20-25 দিনের মাথায় বৃষ্টি হয়ে গেল, আমার সেচ দেওয়া হলো না, এবার ওইটা পৌঁছে গেল 30-35 দিনের মাথায়, তখন সার দিয়ে প্রথম জল সেচ দেবো। তৃতীয় প্রশ্ন হলো প্রথম জল সেচ দেওয়ার সময় কি সার দেব? এরপরে দেব ইফকো। ইফকো মানে এনপিকে 10-26-26, সাথে আরও যোগ করে দেবো ইউরিয়া। প্রথম সেচের সময় এই দুটো সারই প্রয়োগ করতে হবে, ইফকো আর ইউরিয়া। চতুর্থ, পেঁয়াজ চাষে কোন সারটা দেয়া যাবে বা কোন সারটা দেয়া যাবে না? আচ্ছা, রাসায়নিক সারের মধ্যে 4খানা সার আছে, সুফলা, ইফকো, ডিএপি, গুমর। প্রথমে আসি গুমর সারে। এই 4টে সারের মধ্যে সব থেকে হার্ড সার হচ্ছে গুমর, এর পার্সেন্টেজ 28-28। এই সারটা আমি যদি প্রয়োগ করি তাড়াতাড়ি গাছের উর্বর হবে, খুব ফসল উন্নত হবে। কিন্তু ফসল পাগলো হওয়ার সময় যদি আকাশের বৃষ্টি হয়ে যায় তাহলে ওই পেঁয়াজটাকে আর রাখা যাবে না, বৃষ্টি জলে ভিজলেই ওই পেঁয়াজটা পচে নষ্ট হয়ে যাবে। গুমর সারটা এই পেঁয়াজ চাষে একদমই ব্যবহার করা যাবে না। আচ্ছা, তারপরে আসি ডিএপি। ডিএপি সারে ওতেও ইউরিয়ার ভাগটা বেশি থাকে, ডিএপিটাও এই পেঁয়াজ চাষে ব্যবহার করা যায় না, ওই একই গ্রুপে। ফসল পাগলোর সময় বৃষ্টি হলে এটাও পেঁয়াজ পচে যাবে। তারপরে বাকি থাকছে দুটো সার, সুফলা আর এনপিকে, যেটাকে ইফকো বলা হচ্ছে। সুফলার পার্সেন্টেজ 15-15-15, আর ইফকো সারের পার্সেন্টেজ হচ্ছে এনপিকে 10-26-26। সুফলা হচ্ছে লাইট সার আর ইফকো হচ্ছে ওর থেকে একটু হার্ড সার। যখন পেঁয়াজ রোপণ করছি, নতুন মাটি, নতুন পরিবেশ, তাই জন্য এই লাইট সারটা ব্যবহার করছি, যেটা হচ্ছে সুফলা 15-15-15। এখন দাঁড়িয়ে আছি পেঁয়াজ রোপণের 20 থেকে 25 দিনের মাথায়। এখন এই পেঁয়াজ চারাগুলো নতুন মাটি, নতুন পরিবেশ বুঝে গেছে, তার জন্য এইবার একটু হার্ড সার প্রয়োগ করব, এনপিকে 10-26-26। এই সারটা প্রয়োগ করলে গাছের গ্রোথ হেলদি সম্পূর্ণ হয়ে যাবে, পূর্ণ ফসল ফলবে। এতক্ষণে আমার রাসায়নিক সার পেঁয়াজ চাষের জন্য সমাপ্ত করলাম। পেঁয়াজ রোপণের সময় হালকা সার দিলাম সুফলা, আর প্রথম সেচের সময় দিলাম একটু হার্ড সার ইফকো বা এনপিকে। এর থেকে আরও বেশি হার্ড ওই গুমর বা ডিএপি। যেমন আমরা রিচ খেলে আমাদের পেট গন্ডগোল হয়ে যায়, সেরকম পেঁয়াজ গাছকেও ওই সার দিলে পেঁয়াজ গাছেরও ওই বৃষ্টি হলে ওদেরও অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, তাহলে বুঝে গেলাম এই পেঁয়াজ চাষে কোন সার দুটো ব্যবহার করছি, এনপিকে 10-26-26 আর 15-15 সুফলা। এবার আসি পরের প্রশ্ন, প্রতি কাঠায় কতটা করে সার প্রয়োগ করব? প্রথম জল সেচের সময় প্রতি কাঠায় 5 কেজি করে এনপিকে 26-26 আমাকে ব্যবহার করতে হবে। তাহলে 1 বিঘা জমিতে 100 কেজি সার প্রয়োগ করতে হবে। ইফকোতে ইউরিয়া কেন দেয়া হলো এটা স্নেহাশিস বুঝিয়ে দিল। পরের প্রশ্ন হলো দ্বিতীয় জল সেচ কতদিন পরে দেবো? প্রথম সেচের ঠিক 30 থেকে 35 দিনের মাথায়
আবার সেচ দিতে হবে। তখন আর কোনো সার প্রয়োগ করব না, ক্ষেত্র হিসেবে বুঝে কোনো কীটনাশক বা কোনো ধসা ওষুধ প্রয়োজনে ব্যবহার করব। তখন দেখা যাবে যে গাছের গ্রোথ, গাছের গঠন যদি কিছু কমা লাগে তখন কিছু ইউরিয়া প্রয়োগ করে আবার দ্বিতীয় সেচটা দিতে পারবো। এই ছিল আমার পেঁয়াজ চাষের সার প্রয়োগের যাবতীয় তথ্য। চলুন এরপরে আমরা জমিতে কিছু কিছু ঘাস আছে এগুলো নিড়ানো বা মাটিতে একটু খোসাখাসি খোঁড়াখাড়ি করা ভিডিওতে ফিরবো।